বসন্তের সন্ধ্যা হালকা গরম হলেও একটা ফুরফুরে হাওয়া বয়ে যাচ্ছে। আজ অফিসটা ছুটি করে একটু গঙ্গার ঘাটের দিকে আসতেই হালকা বাতাস সারা শরীরে খেলে গেল। অনেকদিন ধরে গঙ্গার ঘাটে আসার একটা ইচ্ছা ছিল, কিন্তু কাজের চাপে সময় পেয়ে উঠছিলাম না। তবে গঙ্গার ঘাটটা অন্য দিনের তুলনায় আজ অনেকটাই ফাঁকা। যাই হোক, অনেক কষ্ট করে আসার পর মনের ভিতর বেশ একটা আলাদাই শান্তি অনুভব করলাম। আরে আদিদা, আদিদা! হঠাৎই পিছন দিক থেকে একজন ডাকলেন। গলাটা খুব চেনা মনে হলো। পিছনে ফিরতেই আরে আদিদা, আদিদা! দেখলাম পল্টু, আমার খুব চেনা ছেলেটা। পাশের গ্রামেই বাড়ি, ফুচকা বিক্রি করে। আরে পল্টু, কি ব্যাপার, কি হয়েছে? আদিদা, একটু সময় থাকে তো এদিকে একটু আসো না। হ্যাঁ হ্যাঁ, বল, কি বলছিস? আসলে আদিদা, আজ একটাও ফুচকা বিক্রি হয়নি। জানি না কেন গঙ্গার ঘাটে আজ একটাও লোকজন নেই। তাই তুমি যদি কিছু ফুচকা নিতে। হ্যাঁ, সে নাই নেব, কিন্তু তুই ঠিক বলেছিস, আজ গঙ্গার ঘাটটা খুবই ফাঁকা, একটাও লোকজন নেই। আর তুমি এখানে কখন এলে? হ্যাঁ, ওই কাজ থেকে ছুটি নিয়ে আসলাম একটু এদিকে ঘুরতে। তা তোকে এমন উদ্ভট লাগছে কেন? আর বলো না আদিদা, কদিন ধরে মায়ের শরীরটা খুব খারাপ যাচ্ছে। টাকার জন্য ওষুধও কিনতে পারছি না। তাই ভাবলাম গঙ্গার ঘাটের দিকে আসলে হয়তো আমার বেচাকেনাটা হতো, কিন্তু এখানে একটাও লোকজন নেই। তাই আর মনটা ততটা ভালো নেই। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি দেখছি কোনো ব্যবস্থা হয় কিনা। নে নে, এখন দে তো, আমাকে 100 টাকার মতন ফুচকা দে তো। হ্যাঁ, একটু দাঁড়াও, আমি এক্ষুনি করে দিচ্ছি আদিদা। কথাটা শুনে খুব খারাপ লাগছে। একেতে অভাবের সংসার, তার উপর ওর মাটাও অসুস্থ। এই যে নাও নাও। হ্যাঁ হ্যাঁ, দে। আর এই নে তোর টাকাটা, আমি এখন আসলাম। আর তুই বেশি চিন্তা করিস না। গঙ্গার ঘাট থেকে বাড়ি ফিরতে অনেক দেরি হলো। দেখলাম মালতীদি দরজার সামনেই দাঁড়িয়ে আছে। কি গো মালতীদি, তুমি এখনো বাড়ি যাওনি? এ কি দাদাবাবু, তুমি আসতে এত দেরি করলে কেন? আমি কখন থেকে অপেক্ষা করছি। আমাকে তো আবার বাড়ি যেতে হবে, অনেক রাতও হয়ে গেছে। আসলে মালতীদি, আজ আসার পথে একটু গঙ্গার ঘাটে গেছিলাম, ওর জন্য আসতে একটু দেরি হলো আর কি। ও, এই ব্যাপার। আমি আরও ভাবছিলাম দাদাবাবু তো এত দেরি করে না। হ্যাঁ, তোমার সব কাজ শেষ হয়ে গেছে? কাজ হয়ে গেলে তুমি চলে যেতে পারো। হ্যাঁ দাদাবাবু, কাজ তো সব করে দিয়েছি, কিন্তু এই মাসের মাইনেটা তো বাকি থেকে গেছে। যদি আজ দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, তোমার মাইনেটা ঠিক আছে, কাল সকালেই নিয়ে নিও। আচ্ছা দাদাবাবু, তা বলি কি, আর কতদিন এভাবে চলবে? এবারে একটা মেয়েটে দেখে বিয়ে করে নাও। আহ, তুমিও শুরু করলে মালতীদি, তুমি তো সব জানো আমার ব্যাপারটা। জানি বলেই তো বলছিলাম। আচ্ছা ঠিক আছে দাদাবাবু, আপনি গিয়ে খেয়ে শুয়ে পড়ুন, আমি এখন আসি। হ্যাঁ, যাও যাও, কাল সময় মতন চলে আসবা। আর বিয়ে বিয়ে তো করেছিলাম, কিন্তু আমার এই পোড়া কপালে যে বিয়ের নামমাত্রই লেখা ছিল, সেটা বুঝে উঠতে পারিনি। প্রচণ্ড ঘুম চোখে এমন দরজা ধাক্কানোর আওয়াজ শুনে তড়িহড়ি দরজার সামনে গেলাম। দরজা খুলতেই চমকে উঠলাম। হতাশ হয়ে দাঁড়িয়ে আছে পল্টু। এ কি পল্টু, তুই এখানে? আর এই সাত সকালে? দেখলাম
পল্টু যেন কথা বলার অবস্থায় নেই। কি রে, কি হয়েছে? দিদা, সব শেষ হয়ে গেল। আমার দেখার মতো আর কেউই রইলো না। আরে আরে, শান্ত হ শান্ত হ। কি হয়েছে সব আমাকে খুলে বলতো। আসলে মা মা আর মা? মায়ের কি হয়েছে? কি কি হলো বল। মা আর বেঁচে নেই। কি বলছিস তুই? এই তো কাল রাত্রেই তোর সাথে কথা হলো। তুই তো বললি শরীরটাই খারাপ, তবে মারা গেলেন কিভাবে? জানি না দিদা, মা ভালোই ছিল, কিন্তু কি যে হঠাৎ ঘটে গেল কিছুই বুঝতে পারছি না। পল্টুর সব কথা শোনার পর আমার নিজের যেন সব কিছু গোলমেলে হয়ে গেল। আমি তো ওকে বলেছিলাম ওর মায়ের ওষুধের জোগাড়ের কথাটা। আচ্ছা দিদা, আমি আসলাম। তুমি আসবে কিন্তু মায়ের কাছে। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছিলেন, মায়াময় জীবনে মিথ্যার ব্যাসাদি ছাড়া আর কিছুই নয়। বিকালেই গ্রামের পথ ধরে হেঁটে চলেছি প্রায় 1 ঘন্টার রাস্তা। অনেকদিন পর এই পাশের গ্রামে আসলাম। যাচ্ছি পল্টুর বাড়িতে। আজ ওর মায়ের সৎকার্য, কিন্তু ভাবতে অবাক লাগছে ওর মাটা যে এইভাবে চলে যাবে কেউ বুঝতে পারেনি। অনেকক্ষণ হাঁটার পরে এসে পড়লাম একটা মস্ত বাড়ির সামনে, তবে ঠিক বুঝতে পারলাম না এটা পল্টুর বাড়ি কিনা। দেখলাম দরজায় একটা মস্ত বড় তালা লাগানো, তবে সৎকার্যটা কি অন্য কোথাও হচ্ছে? আরে আদিদা! হঠাৎই পিছন থেকে কারো একজনের ডাকার আওয়াজ। পিছনে ফিরে দেখি পল্টু ডাকছে। এখানে কেন? এটা তো আমার জেঠুর বাড়ি। এসো এসো, এদিকে এসো। কোথায় ছিলিস রে পল্টু? এতক্ষণ তোদের ঘরটা খুঁজছি। আসলে অনেকদিন এদিকে আসি না তো, তাই আর চিনে উঠতে পারছি না। এই তো একটু কাজে ছিলাম, বুঝতেই পারছো। তা কখন এলে? এই তো এক্ষুনি আসলাম। ভাগ্যিস তুই এলি, না হলে তো আমি কিছু চিনেই উঠতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার চলো। কোথায় যাব? এ বাড়িতে তোরা থাকিস না? এখানেই তো আগে থাকতে। না গো দিদা, জেঠুমশাই মরে যাওয়ার পর থেকে এই বাড়িটা আমরা ছেড়ে দিয়েছি, আর সেখান থেকেই বাড়িটা ফাঁকা পড়ে আছে। ও আচ্ছা, এই ব্যাপার। এই কারণেই তাহলে বাড়িটা এত পতিত হয়ে আছে। নাও নাও, চলো এখান থেকে। এই কিছুটা এগিয়েই আমাদের ঘর। এরপর পল্টু ওর বাড়িতে আমায় নিয়ে এলো। দেখলাম সাদা কাপড়ে ঢাকা পুরোটাই প্যান্ডেল। পল্টু দেখছি তার মায়ের কাজটা খুব ভালোভাবেই ব্যবস্থা করেছে। নমস্কার দাদা, আমি সুপর্ণা, পল্টুর স্ত্রী। হ্যাঁ নমস্কার। তা আপনাকে ঠিক চিনতে পারলাম না, মানে আপনি ওনার? আমি আদি রায়। আসলে পল্টু আমার খুব ভালো বন্ধু। ও, তা বসুন বসুন। এই যে ইনি হলেন আমার শাশুড়ি মা, শ্রীমতী রীনা সরকার। আসলে মানুষটা হঠাৎই মারা গেলেন। কি আর করা যাবে, আমাদের জীবন যে সব একই সূত্রেই বাঁধা। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। চলুন চলুন, আপনাকে খাবার জায়গাটা দেখিয়ে দেই, বেলাটাও তো অনেক হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বেরোনোর পর সামনে দেখলাম পল্টু দাঁড়িয়ে। কি গো দিদা, ঠিক করে খেয়েছো তো? আর রান্না বান্না কেমন হয়েছে? কি বলছিস এসব? এত ভালো ব্যবস্থা করেছিস আর ঠিক হবে না? সত্যি রান্নাবান্নাগুলো খুব ভালোই ছিল। যাক, শুনে খুবই ভালো লাগলো। আচ্ছা পল্টু, এবার আমি চলি, তাড়াতাড়ি যেতে হবে আবার। বলো কি, চলি মানে? আজ যাওয়া যাবে না। এই না, আমাকে তাড়াতাড়ি যেতে হবে রে, অনেক কাজ পড়ে আছে। না না, তোমাকে আজ দিনটা থাকতেই হবে। পল্টু আমাকে কিছুতেই ছাড়তে চাইছে না। কি যে করি, একেতে বয়সে আমার থেকে ছোট, তাই আর না বলতে পারলাম না।
একটা ছোট্ট ঘরে পল্টুর মেসোমশাই আমাকে থাকার ব্যবস্থা করলো। বসুন বসুন, যা দরকার পড়বে আমাকে জানাবেন কিন্তু। আর হ্যাঁ, এটা আপনার নিজের বাড়ি বলেই মনে করবেন। আরে ঠিক আছে দিদি, আপনি আমাকে নিয়ে এত ভাববেন না তো। আচ্ছা, আপনি রেস্ট নিন, আমি ওই দিকটা দেখে আসি একবার। বুঝতেই পারছেন কাজের বাড়ি। ঘরে একটা খাট আর আলনা ছাড়া বিশেষ কিছু দেখতে পেলাম না। না, রাতটা যা হোক করে কাটিয়ে দিতে হবে। কাল সকাল হলেই তো বেরিয়ে পড়ব। হা, সারাদিন ছোটাছুটির পর আমার চোখ পরস্পর বন্ধ হয়ে এলো। হঠাৎই ঘুমের মধ্যে কারুর ফিসফিসে আওয়াজে ঘুমটা ভেঙে গেল। উঠে বসে দেখলাম কেউ তো নেই। ভাবলাম অনুষ্ঠান বাড়ি, তাই হয়তো আওয়াজটা ওই দিক থেকেই আসছে। তাই ওরা তো না ভেবে আবারও শুয়ে পড়লাম। কথাটা কানে গেল না, ওরা তোকে মেরে দেবে, আমার সাথে চল। হঠাৎই আবারও কিসব কানা ঘষায় ঘুমটা ভেঙে গেল। এবার সত্যি আমার একটু খটকা লাগছে। আবারও ভয়ে ভয়ে উঠে বসলাম। ঘাড় ঘোরাতেই দেখতে পেলাম কে যেন আমার দিকে এগিয়ে আসছে। কে কে আপনি? বাবা, কি করছো এখানে? এদের মধ্যে থেকো না, আমার সাথে চলো। তোমাকে অনেক বড় জায়গা দেব থাকার। কেন কেন আমি আমি আপনার সাথে কেন যাব? আপনি কে? আমি, আমার কথা বাদ দাও, এখানে থেকো না। এখানে থাকলে মেরে দেবে, মেরে দেবে ওরা। আমাকেও মেরেছে, তোমাকেও ছাড়বে না। আপনি বেরিয়ে যান এখান থেকে। আমি কিন্তু পল্টুকে ডাকবো। এতবার করে বলছি, তাও কানে যাচ্ছে না কথাটা। এ কি দেখলাম আমি? পুরো দেহ থেকে যেন বিশ্রী পচা মারা গন্ধ, আর হাড়ের ওপর চামড়ার আস্তরণ মাত্র। জানি না, আমি যেন পরস্পর কাঠের পুতুলে পরিণত হলাম। কি রে, এবার যাবি তো? বেশি দেরি করিস না, তাড়াতাড়ি চল। হ্যাঁ চলুন। আমার পুরো শরীরটা যেন জ্ঞানশূন্য হয়ে এলো। কেন যাচ্ছি আমি ওই লোকটার পিছন পিছন? আমি যেন নিজেকে নিজে আর সামলাতে পারছি না। লোকটার সাথে ঘরের মধ্যে ঢুকতে যাব, ঠিক তখনই কি যেন পিছন থেকে আমার হাতটা চেপে ধরলো। কি ব্যাপার, তুমি এখানে এখানে কেন এসেছো? আমি আমি এখানে? নিহাত, আমি বাথরুমে এসেছিলাম, নয়তো আজ খুব বড় একটা বিপদ হয়ে যাচ্ছিল। বিপদ? কিসের বিপদ? আমার যা বোঝার আমি বুঝে গেছি। চলো চলো তুমি এখান থেকে, এখনই চলো, এখানে আর এক মুহূর্ত না। ভোর হতেই আমি কাল রাতে সব ঘটনা পল্টুকে বললাম। ও শোনার পর কেমন যেন হতভম্ব হয়ে গেল। তুমি আমাকে ক্ষমা করো আদিদা, কাল রাতের ঘটনার জন্য আমি সত্যিই দুঃখিত। আহ, ওইসব কথা ছাড় এখন। আচ্ছা পল্টু, তুই আমাকে বলতো আসল ঘটনাটা কি? আসলে আদিদা, তুমি আসার সময় যে বাড়িটা দেখেছিলে, আমার জ্যাঠামশাই শ্রী নরেন্দ্র কুমার হালদার, উনিই সেই। মানেটা কি? কেউ মারা যাবার পর কিভাবে আসতে পারে? আমার জ্যাঠামশাই মারা গেছেন প্রায় 1 বছর হয়ে গেল। তখন ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে ঝামেলা চলছিল ভীষণ। সেই চাপ জ্যাঠামশাই সহ্য না করতে পেরে ও হঠাৎই স্ট্রোকে মারা যান। কিন্তু ওনার একটা ভুল ধারণা ছিল, আমরা নাকি ষড়যন্ত্র করে ওনাকে মেরেছিলাম। সেখান থেকে ওনার আত্মা এখনও মুক্তি পায়নি। তবে আমাদের বাড়িতে নতুন কেউ এলেই জ্যাঠামশাই তাকে ছাড়ে না। ভেবেছিলাম আর হয়তো এমনটা হবে না, কিন্তু না,
জ্যাঠামশাই এখনও প্রতিশোধের আগুনে জ্বলছে। বাবা, এত বড় ঘটনা! আমি আগে জানলেই কখনোই আসতাম না। আর তুই আমাকে এই ঘটনাটা আগে বলতে পারতিস। আসলে আদিদা, আমি কাজের চাপে এই কথাটা বলতেই ভুলে গেছিলাম। ভাগ্যিস তুই ওই সময় কাল বাথরুমে গেছিলিস, নয়তো কাল আমার ডেথ সার্টিফিকেট একদম কনফার্ম ছিল। তাহলে আদিদা, আর একদিন থাকবে নাকি? না রে ভাই, আমাকে ক্ষমা কর, আমি এই এক্ষুনি বেরোলাম। আরে দাঁড়াও দাঁড়াও, সকালে চাটা তো খেয়ে যাও। এই সুপর্ণা, একটা চায়ের ব্যবস্থা করো। হ্যাঁ আনছি, একটা কাজ করছি, একটু দেরি হবে। না ভাই, আর এক মুহূর্ত না, তোর চা তুই খা। ভালো থাকিস, চললাম রে। যা বাবা, আদিদা তো বেজায় ভয়ে চাটা না খেয়ে চলে গেলেন। তা বন্ধুরা, আপনারা কি এক রাত আমাদের বাড়িতে থেকে যেতে চান? কমেন্টে অবশ্যই জানাবেন। না বন্ধুরা, আপনারা যেখানে যে অবস্থায় আছেন খুব ভালো আছেন, এখানে দয়া করে আসতে যাবেন না। আর হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।